নিজেও ফিল করেছেন এখানে তার আসা দরকার, এই জার্সিটা তার গায়ে জড়ানো দরকার, সেটাই তিনি করেছেন। 3-4-3-তে খেলার চেষ্টা করছে ভুটান এবং বেশ খানিকটা জায়গা কভার করে এরপরে খুঁজেও নেওয়া গেছে কিঙ্গাকে। তেনজিন কিঙ্গা, আবার সেখানে আছেন হামজা। নো ওয়ে আউট। দারুণ, তার নিজের যেই কাজ, তার নিজের যে পজিশন, সেখানেও শতভাগ। হামজা তপু বর্মন বাংলাদেশের জার্সিতে 63 নম্বর ম্যাচটা তিনি খেলছেন, 6 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের সেই তালিকায়। খানিকক্ষণ আগে তপুর পায়ে যখন বল ছিল, হামজা সেই বলটা চাইছিলেন, তবে তপু ভেবেছেন ওই জায়গায় বল দেওয়ার উপায় নেই, উপক্রম নেই, সে কারণে বল ঘুরে ফিরে আরও একবার তারিক কাজীর পায়ে। আপাতত বলের ওপরে তেমন কোনো চাপ নেই। সিঙ্গাপুর অবশ্য এই কাজটা করার কথা নয়, তারা বলের ওপরে প্রেশার রাখার চেষ্টা করবে। জামাল অবশ্য প্রেশার সিচুয়েশন থেকে বেরিয়েও গিয়েছিলেন, তবে কাজিম শাহর টাচটা বোধ হয় তার মন মতো হয়নি। কাজিম শাহর জন্য একটা ভালো সিজন গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশ পুলিশ এফসির এই মিডফিল্ডার আজকে ম্যাচটা স্টার্ট করেছেন। এর আগেও ন্যাশনাল টিমের হয়ে 2টা ম্যাচ খেলা হয়েছে তার। তারেক থেকে তপু, সাদ, আবার তপু বর্মন, এবং নিচ থেকে 2 সেন্টার ব্যাক যখন খেলাটা বিল্ড আপ করছে ঠিক সেন্টার লাইন বরাবর, তখন বাংলাদেশের 4 জন পুরো ফিল্ডটা কভার আপ করছেন, হামজা, সোহেল রানা, সাদ এবং তাজ। হামজা চৌধুরী বলটা যখন ব্যাক পাস করে মিতুলকে খুঁজে নিলেন, এরপর তারিক কাজীর কাছ থেকে, যদিও তিনি খানিকটা প্রেসারে ছিলেন বলে তিনি বলটা পরে আবার ফেরত দিয়েছেন মিতুলকে। সেই হামজার কাছেই বল, সোহেল, তপু এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। কাজেম, বাবা ছিলেন ক্রিকেটার, ছেলে হয়েছেন ফুটবলার। তাজউদ্দিন, ভাই খেলছেন অন্য ফ্ল্যাঙ্কে, সাদউদ্দিন। অবশ্য মাঠে সবচেয়ে বেশি উৎসবটা আরেক সিলেটি হামজাকে ঘিরে। আরেক সিলেটি আছেন গ্যালারিতে বসে, সৌমিত সোম, যিনি কানাডা থেকে আজ সকালে নেমেছেন। দুজন খেলছেন মাঠে, একজন গ্যালারিতে। খানিকক্ষণ আগেই এক সিলেটির কাণ্ড দেখলাম আমরা, হামজা চৌধুরী কিভাবে নাচাচ্ছিলেন তিনি শেল্টারিনকে, সেই হামজা চৌধুরীর কাছে আরো একবার সোহেল রানা লেফট সাইডে দিয়েছেন ফাহমিদুল। অ্যাটেম্পটটা ভালো ছিল কিন্তু বলটা লুজ হয়েছে, তবে সেটা তো টাচ লাইনের বাইরে চলে যাওয়ার কথা। এক্স্যাক্টলি, ব্যাক ফ্লিকে বলটা তিনি জায়গা মতো পৌঁছাতে পারেননি এবং এরপরে গিয়ে ট্যাকেলটা করেছিলেন, তবে তার আগেই অ্যাসিস্ট্যান্ট রেফারি তার ফ্ল্যাগটা উঁচিয়ে ধরেছিলেন, কারণ ওই জায়গায় বল গেছে বাইরে। লেফট মিডফিল্ডে, লেফট উইং এ রাদার স্টার্ট করছেন ফাহমিদুল। আরও একটা থ্রো ইন বাংলাদেশ পাবে। শেষের কিছুক্ষণ সিকোয়েন্সের একটা ইন্টারেস্টিং ঘটনা দেখা যাচ্ছে। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে বেশ কিছুদিন আগে যে পজিশনে খেলেছেন ক্রিস ওয়াইল্ডারের অধীনে, তিনি তাজউদ্দিনকে একটু উপরে উঠতে বলে তিনি ওই রাইট ব্যাক পজিশনে সুইচ করেছেন, কারণ ভুটান তাদের প্রেসিং স্কিমটা একটু পরিবর্তন এনেছে মিডফিল্ডে। সেখানে একটু এক্সট্রা ম্যান অ্যাডভান্টেজ রাখার জন্য, সেটাকে কাউন্টার করার জন্য হামজা কিছুটা নিচে নেমে এসেছেন রাইট সেন্টার ব্যাক রোলে অথবা রাইট ব্যাক পজিশনে। তাজউদ্দিন এবং সাদউদ্দিনের একটা ইনভার্টেড রোল কিন্তু মিডফিল্ডে দেখা যাচ্ছে, ভুটানের মিডফিল্ড প্রেসিং স্কিমটাকে নষ্ট করার জন্য। এবং আমরা ওয়াইড পজিশনে অনেক বেশি কাজিম শাহকে দেখতে পাচ্ছি, যে কারণে নিচের জায়গাটায় একটু ভেতরে তাজউদ্দিনকে কখনো কখনো দেখা যাচ্ছে। তবে বিল্ড আপের কাজটা অনেক ক্ষেত্রেই হামজা চৌধুরী করছেন, যেটা তাকে এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 2 সেন্টার ব্যাকের মাঝখানে গেলেন, সেখান থেকে বলটা তিনি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন এবং সেখান থেকেই বাংলাদেশের আরও একটা আক্রমণের সূচনা যদি করা যায়। যখন বাংলাদেশ দল কয়েক ধাপ এগিয়ে সামনে যাচ্ছে, হামজাও তাদের সঙ্গে মুভ করছেন। এই শেপটা বাংলাদেশের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে সিঙ্গাপুর ম্যাচে, ঠিক এই শেপটা 2 সেন্টার ব্যাকের মাঝখানে হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচের একটা ড্রাই রানও বাংলাদেশ আজকের ম্যাচটায় করছে। কাকে দিয়ে কি করাতে চান হাভিয়ার কাবরেরা, তারা ঠিকঠাক সেটা করতে পারছেন কিনা। তাজউদ্দিন, তার ডেবিউ হলো আজকের ম্যাচে।
বাংলাদেশের জার্সিতে। এবং ভুটানের প্রথম ফাউল 21 মিনিটে, যে ম্যাচের প্রথম 10 মিনিটের সময় আমরা দেখেছিলাম প্রথম ফাউলটা হয়েছিল, সোহেল রানা করেছিলেন, এই জায়গায় ভুটান। ওই জায়গায় অবশ্য বাংলাদেশ বল লুজ করে গেছে এবং সেখান থেকেই অ্যাটাকে উঠছে ভুটান। তপু গিয়ে কভার করেছেন, তার পায়ের ফাঁক দিয়ে বলটা শুরুতে চলে গেলেও পরে গিয়ে রিকভার করেছেন ঠিকঠাক। তারিক কাজী বলটা জায়গা মতো দিতে পারেননি বলেই ওখানে বিপদে পড়ে গিয়েছিল ক্ষণিকের জন্য বাংলাদেশ। ভুটান কাউন্টার অ্যাটাকটাই তারা টার্গেট করছে, সেটার একটা ঘটনাই ঘটলো একটু আগে। হামজা, এবার তার বল প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায়, রাকিব ছুটছিলেন, গোলকিপার গেলছেন, এবং এই সেই সিচুয়েশন, অনেকটা স্পেস কভার আপ করে তপু শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার করলেন। এবং তপু ক্লিয়ার করার পরে যার কাছে তিনি পরে বলটা দিলেন তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। হামজা চৌধুরী যে জায়গাটায় গেছেন ওটা হয়তো তার স্বভাবসুলভ জায়গায়। তাকে আমরা শেফিল্ড ইউনাইটেডে বেশ কিছু ম্যাচে এই সিজনের শেষ দিকে গিয়ে দেখেছি রাইট ব্যাক পজিশনটা তিনি অকুপাই করেছিলেন, ওই জায়গাটা তিনি খেলেছেন, ন্যাচারালি তিনি ওখানেও থাকেন। তবে আজকের ম্যাচে আমরা অনেক বেশি তাকে এপাশ ওপাশেও দেখতে পাচ্ছি। তিনি যে শুধুমাত্র রাইট মিডফিল্ডে আছেন ঘটনাটা তা নয়। হামজার পজিশনাল ফ্লুইডিটি বাংলাদেশের মিডফিল্ডকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে। এইখানে হামজা ঠিক 2 সেন্টার ব্যাকের সামনে রয়েছেন। এই মুহূর্তে কাজেম শাহর কাছ থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছে, মাঝখানে বল উইন করার জন্য চেষ্টা, রাকিব বলটা উইন করতে গিয়ে পড়ে গিয়েছেন। যে জায়গায় রাকিবের চ্যালেঞ্জ সেটা হচ্ছে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলছে ভুটান, এবং যখনই রাকিব রানগুলো নেওয়ার চেষ্টা করছেন সেখানে আরও একবার বাংলাদেশ দল উৎসুক হয়ে উঠেছিল, কারণ ফাহমিদুল প্রেস করতে করতে সামনে চলে গিয়েছিলেন। তার ওই প্রেসিংটা বাংলাদেশকে অনেক বেশি হেল্প করতে পারে আগামী দিনগুলোতে। যে মুহূর্তে বলটা দেওয়া হলো সেই জায়গাতে তার ওই প্রেসিং পরে গিয়ে বল তিনি পেয়েও যাচ্ছিলেন প্রায়। এই ধরনের প্রেসিং সচরাচর আপনি খুব বেশি বাংলাদেশের কাছ থেকে কমই দেখেছেন এর আগে, যে কারণে গ্যালারির দর্শকও যারা জানেন বাংলাদেশের খেলাটা বোঝেন তারাও সেই ব্যাপারটায় আরও বেশি আগ্রহী হয়েছেন। দর্শকদের উৎসাহের জন্য গোলের যোগানটা হয়ে গেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা কন্ট্রোলে রেখেছে। অপর ফ্ল্যাঙ্কে ভুটানের থ্রোইন, তবে এবার থ্রোইনটা চলে যাবে বাংলাদেশের অধীনে। বাংলাদেশ বোধহয় লং থ্রোর দিকে যেতে চাইবে না এখনই। সাদ কাকে খুঁজছেন, ফাহমিদুলকে চাইছিলেন, জামাল গেছেন তার কাছে, এবং ওই জায়গা থেকে বাংলাদেশ বলটা আবারও নিজেদের করে নিয়েছিল। রেফরির গায়ে লেগেছিল কি? তবে রেফরি অবশ্য খেলা থামানি সেক্ষেত্রে, বাংলাদেশ চাইলে একটু অভিযোগ করতেই পারে। ফ্রেন্ডলি ম্যাচ দেখা হয়তো আর সেই অভিযোগটা করেনি বাংলাদেশ। সোহেল রানা সিনিয়র কাটিয়েছেন, কিংগা ওয়াংচুং উঠতে যেও ভুটান আবারও নিচ থেকেই তারা চাইছে খেলাটা বিল্ড আপ করতে। প্রেসিংটা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে, যখনই ভুটানের সেন্টার ব্যাকদের কাছে বল তখনই সেই কাজটা হচ্ছে। অফসাইডের ফ্ল্যাগটা রেজ হয়েছে, থামতে হবে ভুটানকে। সম্ভবত তাদের ক্যাপ্টেন নিমা ওয়াংদের অনেক বেশি ইনঅ্যাক্টিভ থাকা, তাকে অবশ্য ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে। তিনি ভুটানের অ্যাটাকের অন্যতম বড় অস্ত্র, এবং ইয়েমেনের সঙ্গে শেষ ম্যাচটায় যেটাতে গোল শূন্য ড্র করেছিল ভুটান, সেই ম্যাচে আমরা দেখেছি তিনি তার ওই নিজের পজিশন থেকে, যিনি উইং ব্যাক, সেই পজিশন থেকে বেশ কিছু লং বল তিনি ডেলিভার করেছিলেন, যে দেখা এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাচে পাওয়া যায়নি। আর একটা ফাউল, আর একবার ভুটান। তাজউদ্দিন তিনি ফাউলটা করেছিলেন। এদিকে কিন্তু রিপ্লেটা দেখতে দেখতে ডান প্রান্তে ভুটান তারা আক্রমণ উঠে গিয়েছিল, তবে সেটা ক্লিয়ার হয়েছে। ম্যাচের সময় 25 মিনিট, ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস ভুটান। এই স্টেডিয়াম একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, ডিজিটাল পেরিমিটার বোর্ড, নতুন সব একেবারেই। বাংলাদেশ এখনো পর্যন্ত সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি ভুটানের কাছ থেকে, যদিও পুরোটা সময় ওই একই ধারায় হয়তো যাবে না, যে কারণে বাংলাদেশের ডিফেন্সকেও সতর্ক থাকা প্রয়োজন। এই জায়গা থেকেই তপু বর্মনের সঙ্গে একটা
ব্যাটল চলছিল, যে ব্যাটলের শেষটায় ভুটান আর খুশি হতে পারেনি, কারণ গোল কিক পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে আপনার কাছে মনে হতে পারে বাংলাদেশিরাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, অন্ততপক্ষে ফুটবল মাঠে। যদিও ভুটানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ, যেখানে জিডিপি নয়, রাদার জিএনএইচ কাউন্ট করা হয়, হ্যাপিনেস, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। দেখুন বাংলাদেশ সুখী ফুটবলের পার্সপেক্টিভে। বাংলাদেশ আজকে ম্যাচটায় চোখ রাখছে হামজার জন্য, সেই হামজার কাছ থেকে গোল তারা পেয়েছে। সবকিছু মিলিয়ে এর থেকে তো ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। ফাহমিদুল ঢুকছিলেন, দুজন মিলে তাকে আটকানোর চেষ্টা, যে চেষ্টায় পেমা ফাউল করেছেন ফাহমিদুলকে। এই ফাহমিদুলকে এই দলে দেখার জন্য আন্দোলন হয়েছিল। প্রথমবারের মতো ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের দলে তিনি ছিলেন। ইন্ডিয়ার এগেনস্টে যিনি গোল এনে দিয়েছিলেন সল্ট থেকে বাংলাদেশকে, যার অ্যাসিস্ট থেকে সেই জামাল ভুঁইয়া নিয়েছিলেন ফ্রি কিকটা, অনেকটা একই রকম জায়গা থেকে। তবে সল্ট লেকে সেই মোমেন্টটা এই মুহূর্তে আসেনি। হামজার দারুণ একটা সাপ্লাই, জামাল তার কাছে পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার হলো। শেলডন, শেষ পর্যন্ত জামাল ওই জায়গায় বলের কন্ট্রোলটা রাখতে পারেননি ঠিকই, তবে ২৬ মিনিট পেরিয়ে যখন আমরা ২৭ মিনিটে, ততক্ষণে হামজা চৌধুরীর ২৬টা পাস হয়ে গেছে, শতভাগ পাস তিনি এখনো পর্যন্ত ঠিকঠাক দিয়েছেন এই ম্যাচে। দ্য ক্লাস বিউটি হামজা চৌধুরী। ভুটান একটু প্রেসারে পড়ে গেছে, বাংলাদেশ হাই প্রেসটা তারা করছে। ভুটানের সেন্টার ব্যাকদের কাছে যখন বলটা থাকছে, দেখুন এই মুহূর্তে দুজনের কাছে ছিল সেটা। কাজেম বিউটিফুল, শেষ পর্যন্ত লাস্ট টাচটা বাংলাদেশে। তবে এই মুহূর্তে মাঠে পড়ে রয়েছেন কাজেম শাকির মানি। এবং কাজেমের এই পড়ে থাকাটা বাকি ফুটবলারদের সুযোগ দিয়েছে একটু পানি পানের, এবং আমরা দেখতেও পাচ্ছি যে আতসুশি নাকামুরার কাছে চলেও এসেছেন ফুটবলাররা, জাপানিজ কোচ ভুটান টিমের, এবং ট্যাকটিক্যাল বোর্ডে তিনি একটা কিছু দেখাচ্ছেনও তার ফুটবলারদেরকে। এখনো পর্যন্ত ট্যাকটিক্যালি যে তার কিছু কাজ করছে না, সেটা বোধহয় নিশ্চিতভাবেই তিনি বলে দিচ্ছেন তার দলকে। দারুণ ভদ্রলোক কোচ। তাকে যখন আমরা প্রথম মাঠে দেখলাম, এই মাঠে যখন ভুটান টিম প্রবেশও করেনি, সবার আগে তিনি ডাগ আউটে এসেছিলেন পানির বোতল হাতে। সেটা একটা নয়, পুরো কেস হাতে, পুরো দলের পানির বোতল দলের হেড কোচ বয়ে নিয়ে এসে ডাগ আউটে রেখেছিলেন। আর একটা ফাউল এবার বাংলাদেশ করেছে, এবং গ্যালারিতে দর্শক উপস্থিতি। দেখুন ভুটান ম্যাচেও গ্যালারি অলমোস্ট সব টিকিট সোল্ড আউট, সব চেয়ার ভরে গেছে, কিছু ফাঁকা আছে এখনো অলমোস্ট, সে কারণেই বললাম। অনেকে ঈদে বাড়ি গেছে, হ্যাঁ যাচ্ছেন এখনো। তবে বাংলাদেশের ফুটবলের স্বপ্ন বাড়ি চলে এসছে এরই মধ্যে। আজ যেমন সৌমিত সোম সবশেষ ঈদ করতে চলে এসছেন এখানে। যাই হোক, ভুটানের আরও একটা ফ্রি কিক, যেখান থেকে ভালো একটা হেডও হয়েছিল, তপু বর্মন জায়গা মতন ছিলেন, এবং পরে সেখানে রাকিবও আছেন। রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন, সুযোগ আছে ফাহমিদুলের সামনে। ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইস করেছিলেন, কিন্তু অফ টার্গেটে। স্লাইসটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া। বাংলাদেশ অ্যাটাকিং অ্যাপ্রোচটাই তারা জারি রেখেছে। ফাহমিদুল লেফট ফুটেড পাওয়ারফুল শট, গেলছেন কোনো রকমে ঠেকিয়ে দিয়েছিলেন। রাকিব জায়গা করে নিয়ে বলটা ছাড়লেন জামালের কাছে, জামালের স্লাইসটা ঠিক হয়নি। ওই জায়গায় ফাহমিদুল যে শটটা করলেন, সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকেরা এতদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে, গোলের দিকে যেতে হবে। শটটা হয়তো গোলকিপারের জন্য সেভ ইজি ছিল, অনেকে সেটাই বলবেন, অন্তত পক্ষে যারা গোলকিপার নন তারা সেই দাবি করবেনই যে গোলকিপার বরাবর শটটা হয়েছে। কিন্তু ওই যে চেষ্টাটা, ওই চেষ্টাটাই বোধহয় লোকে দেখতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.